রাসায়নিক বন্ধনের আমাদের শেষ টপিক যেটা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের বাকি আছে সেই আলোচনা করব। এটা আমরা যদিও ছোট একটা জিনিস কিন্তু দুটো পার্টে এটাকে আমাদের আলোচনা করতে হবে, কারণ এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকবেই, একদম গ্যারান্টি। যেটাকে আমরা বলছিলাম যে মলিকুলার অরবিটাল থিওরি, যেটা সংক্ষেপে বলা হয়ে থাকে এমও থিওরি। এমও মলিকুলার অরবিটাল, সেজন্য এটাকে এমও থিওরিও বলা হয়ে থাকে। এমও থিওরির যে স্বীকার্য বিষয়গুলো, সেই স্বীকার্য বিষয়গুলো কী কী? ওই যে পারমাণবিক কক্ষকের সংমিশ্রণের ফলে আণবিক কক্ষক, আচ্ছা পরমাণুর জন্য পারমাণবিক কক্ষক, আর পরমাণু থেকে যখন অণু গঠিত হয় তার জন্য যে কক্ষক হবে সেটাকে বলা হবে আণবিক কক্ষক। অর্থাৎ পারমাণবিক কক্ষকের সংমিশ্রণের ফলে আণবিক কক্ষক গঠিত হয়, আর তখন আর পারমাণবিক কক্ষকের কিন্তু কোনো অস্তিত্ব থাকে না। নাম্বার 1 পয়েন্ট গেল। নাম্বার 2 পয়েন্ট কি? পারমাণবিক কক্ষক যখন নিজেদের মধ্যে সংমিশ্রণ ঘটবে তখন সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তি সম্পন্ন কক্ষকের সাথে সংমিশ্রণ ঘটবে। কখনোই সমশক্তি সম্পন্ন থাকে অতি উচ্চ শক্তি বা শক্তির পার্থক্য অনেক বেশি হবে তাদের মধ্যে সংযোগ, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে না। যেমন 1s এর সাথে 1s এর সংযোগ হবে, 1s এর সাথে 2s এর সংযোগ হতে পারে, কিন্তু 1s এর সাথে 2s এর হতে পারে না, কিন্তু 1s অ্যালাউ, কিন্তু 1s এর সাথে 2s হবে না, কারণ 1s আর 2s এর মধ্যে শক্তির পার্থক্য অনেক বেশি। আণবিক কক্ষক বিশেষ পরমাণুর অধীনে থাকে না। পারমাণবিক কক্ষক যেমন একটা নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে বা একটা পরমাণুরই হয়, কিন্তু আণবিক কক্ষক কোনো একটা নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না, সমগ্র অণুর অধীনেই থাকে এবং একাধিক নিউক্লিয়াস সমগ্র পরমাণুর মধ্যে থেকে পলি নিউক্লিয়ার পারমাণবিক কক্ষক হিসেবে অবস্থান করে বা অনেকগুলো নিউক্লিয়াস একসাথে অবস্থান করে। বলছি এন সংখ্যক পারমাণবিক কক্ষকের সংমিশ্রণের ফলে এন সংখ্যক আণবিক কক্ষক গঠিত হয়। অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি মনে করো দুটো পারমাণবিক কক্ষকের সংমিশ্রণ ঘটে তাহলে দুটো আণবিক কক্ষক তৈরি হবে এবং তাদের মধ্যে অর্ধেক হবে বন্ডিং মলিকুলার অরবিটাল বা বন্ডিং অনুবন্ধী আণবিক কক্ষক, আর অর্ধেক হবে অ্যান্টি বন্ডিং বা অননুবন্ধী আণবিক কক্ষক। কীরকম? ধরো এন সংখ্যক হলে তাদের মধ্যে পারমাণবিক কক্ষক একটা নির্দিষ্ট শক্তি থাকে, সেই নির্দিষ্ট শক্তির একটা মান আছে। এবার যখন ওদের সংমিশ্রণ ঘটবে তাদের ফলে আণবিক কক্ষক তৈরি হবে। এই আণবিক কক্ষক যা তৈরি হলো তার অর্ধেক সংখ্যক হবে বন্ডিং, মানে তাদের শক্তি বিশুদ্ধ পারমাণবিক কক্ষক থেকে কম হবে, আর বাকি অর্ধেক হবে অ্যান্টি বন্ডিং, তাদের শক্তি বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের শক্তির থেকে বেশি হবে। এইভাবে হচ্ছে বন্ডিং আমার অ্যান্টি বন্ডিং জিনিসটা আবার আসছে, পরে আলোচনা করব। আণবিক কক্ষকের আকৃতি পুরোপুরি নির্ভর করে যে পারমাণবিক কক্ষক থেকে আণবিক কক্ষক তৈরি হয়েছে তার প্রকৃতির উপরে। পারমাণবিক কক্ষকের মতো আণবিক কক্ষকের ইলেকট্রন পূর্তির সময় আফবাউ নীতি ফলো করতে হবে, অর্থাৎ ইলেকট্রন সর্বদা সর্বনিম্ন শক্তি সম্পন্ন কক্ষকে আগে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে যাবে। ইলেকট্রন পূর্তির সময় পাউলির অপবর্জন নীতি মেনে চলতে হবে, অর্থাৎ একটা কক্ষকে সে আণবিক কক্ষক হোক পারমাণবিক কক্ষক হোক সর্বদা দুটোর বেশি ইলেকট্রন তুমি দিতে পারবে না। নেক্সট যেটা বলছে যে আণবিক কক্ষক তত্ত্বে যখন ইলেকট্রন পূর্তি হবে তখন হুন্ডের সূত্র মেনে চলতে হবে, অর্থাৎ সমশক্তি সম্পন্ন কক্ষক যদি থাকে তাহলে তাদের একটা একটা করে আগে ইলেকট্রন বসবে, তারপরে যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে তাদের জোড়বদ্ধকরণ ঘটবে এবং একটা একটা করে বসার সময় তাদের ঘূর্ণন কিন্তু একই দিকে হবে। এবার আমাদের যেটা প্রশ্ন, যেটা আমি একটা এখানে HWG পারমাণবিক কক্ষক এবং আণবিক কক্ষকের মধ্যে পার্থক্য লেখো। পারমাণবিক কক্ষক আর আণবিক কক্ষকের মধ্যে পার্থক্য যদি বলতে বলা হয়, পারমাণবিক কক্ষকে ইলেকট্রন ক্লাউড একটা মাত্র পরমাণুর অধীনে থাকে, কিন্তু আণবিক কক্ষকে ইলেকট্রন ক্লাউড একাধিক পরমাণুর অধীনে বা অণুর অধীনে থাকে। পারমাণবিক কক্ষক সরল প্রকৃতির হয়, কিন্তু আণবিক কক্ষক জটিল প্রকৃতির হয়। পারমাণবিক কক্ষকগুলোকে SP, DF ইত্যাদি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, কিন্তু আণবিক কক্ষকগুলোকে সিগমা, পাই, ডেল্টা ইত্যাদি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর পারমাণবিক কক্ষকের ক্ষেত্রে দেখা গেছে যে ওটা বিশুদ্ধ প্রকৃতির হয়, কিন্তু আণবিক কক্ষক সংমিশ্রণ অর্থাৎ একাধিক কক্ষকের মিশ্রণের ফলে আণবিক কক্ষক গঠিত হয়। চারটে পার্থক্য বললাম, চারটে পার্থক্য লিখে কিন্তু আমাকে তোমরা দেখাবে। এবার যেটা আমরা আলোচনা করব আণবিক কক্ষক গঠন। এবার আণবিক কক্ষক গঠন এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া, আমি সংক্ষেপে ছোট্ট করে বলছি, ভালো করে শুনতে হবে। বলছে প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক কক্ষক অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে সম্ভাবনা সেটাই তো তার পারমাণবিক কক্ষক। শর্ডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন অনুযায়ী ওই পারমাণবিক কক্ষককে একটা ওয়েভ ফাংশন সাই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ওয়েভ ফাংশন হচ্ছে সাই, এই সাই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
আর শর্ডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন সলিউশন করে এই সাইয়ের প্রকৃতি কেমন হবে বা তার নেচারটা কেমন হবে বা তার শেপ কেমন হবে সেটা আমরা সলিউশন করে বের করতে পারি। এই একটা পরমাণুর পারমাণবিক কক্ষকের যে ওয়েভ ফাংশন বা তরঙ্গ অপেক্ষক তার সলিউশন সেটাই অত্যন্ত জটিল, যেটা আমরা পরমাণুর গঠন পড়ার সময় ওই জায়গাটা বাদ রেখেছি, ওটা আমরা আলোচনা করব। জাস্ট এখানে শুধু একটুখানি বলে নিই, তোমরা যখন আলোচনা হবে তখন নিজেরাই বুঝতে পারবে যে কতটা জটিল। মানে একটা পরমাণুর জন্য পারমাণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষকের সলিউশন অত্যন্ত জটিল। এবার বলছে যখন দুটো পারমাণবিক কক্ষক একসাথে মিশে গিয়ে আণবিক কক্ষক তৈরি হবে তার জন্যও তাহলে তার একটা ওয়েভ ফাংশন বা তরঙ্গ অপেক্ষক হতে পারে, তাহলে তার সমাধানটা এতটাই জটিল যে সেটা মানে আমরা খাতায় সে সমাধান করে তার যে গঠনটা হবে সেই গঠনটা আমরা লিখতে পারি না বা অত্যন্ত কষ্টকর। সেই জন্য কি করা হয়, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল LCAO পারমাণবিক কক্ষকের সরলরৈখিক সমন্বয়টাকে সংক্ষেপে বিবেচনা করা হয়। যদি আমরা একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল H2 ক্ষেত্রে বিবেচনা করি, দুটো পরমাণুকে আমরা একটা HA একটা HB দ্বারা চিহ্নিত করেছি, তাহলে এই পরমাণুর ওয়েভ ফাংশনকে বলছে সাই এ আর এই পরমাণুর ওয়েভ ফাংশনকে বলছে সাই বি। লিনিয়ার কম্বিনেশন মানে কি বলছে, যখন আণবিক কক্ষক তৈরি হবে ওই দুটো পারমাণবিক কক্ষকের ওয়েভ ফাংশনের একবার সংযোজন হবে আর একবার বিয়োজন হবে। এই সংযোজন আর বিয়োজনের ফলে উৎপন্ন কক্ষকগুলিকে আমরা বলবো কি, আণবিক কক্ষক। আমি আবার একবার সংক্ষেপে বলবো ছোট্ট করে। শর্ডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন সলিউশন করে প্রত্যেকটি পরমাণুর পারমাণবিক কক্ষকের ওয়েভ ফাংশন আমরা দেখতে পারি বা লিখতে পারি। এবার এই ওয়েভ ফাংশন সলিউশন বা তার গঠন এতটাই জটিল হয় যে পারমাণবিক কক্ষকের ক্ষেত্রেই আঁকাটা একটু চাপ হয়ে যায়। এবার দুটো পারমাণবিক কক্ষকের ওয়েভ ফাংশনের একসাথে সমন্বয়ের ফলে উৎপন্ন যে আণবিক কক্ষক তার ওয়েভ ফাংশনের সলিউশন এবং গঠন লেখা প্রায় অসম্ভব। সেই জন্য কি করা হয়, পারমাণবিক কক্ষকগুলি লিনিয়ার কম্বিনেশন বা সরলরৈখিক সমন্বয়কে বিবেচনা করা হয়। এই সরলরৈখিক সমন্বয়কে বিবেচনা করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে তরঙ্গ অপেক্ষকগুলির যোগফল আর একটা তরঙ্গ অপেক্ষকগুলির বিয়োগফল। তরঙ্গ অপেক্ষকগুলি যোগ করার ফলে যে আণবিক কক্ষক তৈরি হয় তাকে বলা হয় সাই বন্ডিং, অর্থাৎ সাই সাফিক্স বি বা সাই বন্ডিং। এখানে তরঙ্গ অপেক্ষক দেখো, একটা হচ্ছে সাই সাফিক্স বি, এই যে আমরা বলছি সাই সাফিক্স বি বন্ডিং মলিকুলার অরবিটাল, আর একটা হচ্ছে সাই সাফিক্স এ ফর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এই দুটো জিনিস আমরা এখানে দেখাতে পারি। এবার সাই সাফিক্স বি বা বন্ডিংটাকে আমরা দেখো এখানে দেখিয়েছি সাই এ প্লাস সাই বি, অর্থাৎ দুটো পারমাণবিক কক্ষকের সংযোজন। আর সাই অ্যান্টি বন্ডিং যেটা বলছে পারমাণবিক কক্ষকের বিয়োজন বা বিয়োগফল। এই দুটোকে আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি। নিচে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এবার তোমাদের অনেকের মনে হতে পারে যোগফল আর বিয়োগফল মানে কি আমরা বীজগণিত যে যোগ বিয়োগ করি সেই যোগ বিয়োগ, এখানে কিন্তু সেটা নয়, সেটা আমরা এক্ষুনি আসছি, জিনিসটাও পরিষ্কার হয়ে যাবে। যদি আমরা ধরে নিই যে হাইড্রোজেন পরমাণুর কম্বিনেশনের ফলে আণবিক কক্ষক তৈরি হচ্ছিল, হাইড্রোজেনের 1s কক্ষক যেটাকে আমরা তার ওয়েভ ফাংশন সলিউশন করে দেখা গেছে এটা গোলকের আকৃতি হয়, তাহলে সে গোলকটা লিখেছি। এবার ওয়েভ ফাংশন বি পরমাণুর জন্য 1s তারও গোলক ছিল। এবার দুটো যখন সমষ্টি হচ্ছে, সমষ্টি হওয়ার ফলে নতুন যে আণবিক কক্ষকটা তৈরি হয় সেই আণবিক কক্ষকটা এইরকম। এবার হাইড্রোজেন পরমাণু এইটা একটা নিউক্লিয়াস, এইটা একটা নিউক্লিয়াস, ধরো এর একটা নিউক্লিয়াস ছিল তার ইলেকট্রন ক্লাউড, এখানে দুটো নিউক্লিয়াস হয়ে গেল অণুর ক্ষেত্রে, অর্থাৎ এইচ অণুর ক্ষেত্রে তার বন্ডিং যে অরবিটাল সাই বি সেটার আকৃতি এরকম হয়। প্লাস প্লাস দেওয়ার মানে কি বোঝাচ্ছে, ইলেকট্রন ঘনত্বগুলো সব দিকেই সমান, উপরেও সমান, নিচেও সমান, ফ্রন্টেও সমান, ব্যাকেও সমান, সেই জন্য সব দিকে প্লাস চার্জ দিয়ে ওটাকে সিমেট্রিক্যালি দেখানো হয়েছে। ঠিক একইভাবে যখন ওদের বিয়োজন হয়, এখন বিয়োজন মানে কি, একটার ইলেকট্রন ক্লাউড যেদিকে থাকবে অপরটার ইলেকট্রন ক্লাউড তার ঠিক উল্টো দিকে থাকবে, বিয়োগ মানে এটাই এখানে বোঝাচ্ছে। যেমন মনে করো এ দেখো পার্থক্য বা সাবস্ট্রাকশনের ফলে যে কক্ষকটা তৈরি হয়েছে তার ইলেকট্রন ক্লাউড একটা যদি আমরা মনে করি এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে বা ঋণাত্মক দিকে, যদি এটাকে ধরি ধনাত্মক দিকে ধরি তাহলে এটা চলে যাবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, আর মাঝখানে থাকবে কোনো ইলেকট্রন ক্লাউড থাকবে না। অর্থাৎ এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশের মধ্যে একটা যদি কাল্পনিক তল আমরা কল্পনা করি সেটাকে বলা হয় নোডাল প্লেন বা নিস্পন্দ তল, আর এটাকে বলা হয় সাই অ্যান্টি বন্ডিং। এখান থেকে আমরা তাহলে বন্ডিং আর অ্যান্টি বন্ডিংয়ের যে
অ্যাডিটিভ কম্বিনেশন আর সাবট্রাকটিভ কম্বিনেশন সেটা আমরা দেখাবার চেষ্টা করলাম। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, মানে এটা এইভাবেই আমাদের মাথায় রাখতে হবে। তোমরা বই দেখতেও পারো, বইয়েতেও দেখবে ঠিক একই জিনিস করে দেওয়া আছে। এবার আমার প্রশ্ন যেটা হচ্ছে যে বন্ডিং আর অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল কাকে বলবো? বলছে অণু গঠনকারী পরমাণু দুটির ইলেকট্রন কক্ষক তথা ইলেকট্রন তরঙ্গ দশার অভিন্ন হলে তাদের সমন্বয়ের ফলে যে নতুন যে কক্ষক তৈরি হয় তাদের বিস্তার বৃদ্ধি পায়। এই রকম কক্ষককেই বলা হচ্ছে কি আণবিক বন্ডিং আণবিক কক্ষক। যেমন আমি ধরো তরঙ্গ, আমি আগে বলেছি শর্ডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন অনুযায়ী ইলেকট্রনের পারমাণবিক কক্ষকে একটা তরঙ্গ অপেক্ষক রূপে বিবেচনা করা যায়, আর সেই তরঙ্গ অপেক্ষক এখানে সাই এটাকে দেখানো হয়েছে এইভাবে। তাহলে এর বিস্তার উপরের দিকে, ঠিক একই সাই বিটাকেও আমরা এইভাবে দেখাবার চেষ্টা করব, তার বিস্তারটাও দেখো একইভাবে উপরে যেখানে যা আছে একদম সেম। এবার বলছে এদের মধ্যে যখন কম্বিনেশন হবে নতুন যে কক্ষকটা তৈরি হবে তার বিস্তার এদের থেকে একটু বেশি হবে। এই রকম কক্ষককে বলা হচ্ছে সাই বন্ডিং বা বন্ডিং মলিকুলার অরবিটাল। আমি আবার একবার বলছি, অণু গঠনকারী পরমাণু দুটির পারমাণবিক কক্ষক তথা ইলেকট্রনের তরঙ্গ দশা অভিন্ন বা সেম হলে তাদের সমন্বয়ের ফলে সৃষ্ট নতুন যে কক্ষক তৈরি হয় তার তরঙ্গের বিস্তার বৃদ্ধি পায়। এইরূপ কক্ষককেই বলা হচ্ছে কি বন্ডিং মলিকুলার অরবিটাল। ঠিক একইভাবে যদি আমরা চলে যাই অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল, অণু গঠনকারী পরমাণু দুটির ইলেকট্রন কক্ষক বা ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক ভিন্ন ভিন্ন হলে তাদের সমন্বয়ের ফলে সৃষ্ট নতুন আণবিক কক্ষকের বিস্তার হ্রাস পায়। এইরূপ আণবিক কক্ষককে বলা হচ্ছে কি অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল। দেখো এর বিস্তারটা প্রথমে ছিল উল্টো দিকে, এর বিস্তারটা হয়ে গেছে তার উল্টো দিকে। তাহলে এদের যখন কম্বিনেশন হবে, আচ্ছা প্লাস মাইনাস কম্বিনেশন হলে দেখা যাচ্ছে কক্ষকটা তৈরি হবে কিন্তু এদের বিন্যাসটা অনেকটা কমে যাচ্ছে, এবার বিস্তারটা অনেকটা কমে যাচ্ছে। এইরূপ কক্ষককে বলা হচ্ছে কি তোমার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবার এখানে দেখো বন্ডিং মলিকুলার অরবিটাল আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল যদি আমরা খেয়াল করে দেখি সেটা হচ্ছে এইরকম। বন্ডিং মলিকুলার অরবিটালে দেখো এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, কারণ দুটো হাইড্রোজেন পরমাণু ছিল তাদের মধ্যবর্তী স্থানে ইলেকট্রন আছে। এখানে ধনাত্মক চিহ্ন মানে অনেকে ভাবে ইলেকট্রন নয়, ধনাত্মক চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে ইলেকট্রন ঘনত্ব উপর নিচে সমান। আর এখানে দেখি প্লাস আর এখানে মাইনাস, আর এখানে এটা মানে বোঝাচ্ছে ইলেকট্রন ঘনত্ব যে একটা পার্টের উপরের দিকে অংশ আছে আর একটা পার্টের নিচের দিকে অংশ আছে, বা একটা পার্টের ইলেকট্রন ঘনত্ব যেদিকে আছে অপর পার্টের ইলেকট্রন ঘনত্ব তার ঠিক উল্টো দিকে আছে, ওই জন্য প্লাস মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। এবার দুটো নিউক্লিয়াস ধনাত্মক আধানগ্রস্ত পরস্পরকে বিকর্ষণ করবে, তাদের মাঝে ঢুকে পড়েছে ইলেকট্রন, তাহলে নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ বলটাকে প্রশমিত করবে, অর্থাৎ তারা কাছাকাছি এসে সমযোজী বন্ধন গঠন করতে সমর্থ হবে। অর্থাৎ বন্ডিং মলিকুলার অরবিটাল গঠিত হলে পরমাণু দুটির নিউক্লিয়াস কাছাকাছি আসে এবং তাদের মধ্যে বন্ধন তৈরি হয়, অর্থাৎ যৌগের স্থায়িত্ব বাড়ে, বন্ধন তৈরি হবে এবং শক্তি বর্জন হবে। কিন্তু অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে দেখো নিউক্লিয়াস দুটোর মাঝখানে কোনো ইলেকট্রন ঘনত্ব নেই, ফলে নিউক্লিয়াস দুটির মধ্যে তীব্র বিকর্ষণ বল কাজ করবে। এই বিকর্ষণ বল কাজ করার জন্য ওদের মধ্যে শক্তি বৃদ্ধি পাবে বা স্থায়িত্ব হ্রাস পাবে। এটা অর্থাৎ বন্ডিং মলিকুলার অরবিটাল অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি। আর তাদের বন্ডিং মানে হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর আর অ্যান্টি বন্ডিং মানে হচ্ছে ডিস্টেবিলিটিং ফ্যাক্টর। এবার তাহলে পরীক্ষায় যদি আমাদের প্রশ্ন আসে তাহলে কি আমরা ওই গোল গোল করে ওইসব জিনিস আঁকবো? কখনোই আঁকা সম্ভব নয়। যদি তোমার ওয়ান এস করে পার্টিকুলার বলে দিতে বলে তখন আমরা ওইভাবে আঁকবো, বা বন্ডিং মলিকুলার অরবিটালে কাকে বলে ডেফিনেশন করে চিত্রসহ তখন ওই রকম আমরা এই তরঙ্গ দিয়ে ওটাকে বোঝাবার চেষ্টা করব। কিন্তু পরীক্ষায় যেটা আমাদের আসে মেনলি সেটা হচ্ছে এইটা। আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাস জানি 1s, সেখানে একটা ইলেকট্রন থাকে। অপর হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন 1s থাকে, তাদের তরঙ্গ অপেক্ষককে সাই এ এবং সাই বি দ্বারা চিহ্নিত করেছি। এখন এইটা বলছে নিচে থেকে উপর দিকে গেলে শক্তি বৃদ্ধি পাচ্ছে, তাহলে পারমাণবিক কক্ষকের শক্তি আমাদের এই বরাবর আমরা ভাবতেই পারি, এই বরাবর আছে। এবার এর তরঙ্গ অপেক্ষক সাই এ, এর তরঙ্গ অপেক্ষক সাই বি, বলছে এরা যখন অ্যাডিটিভ কম্বিনেশন বা সংযোজন যখন ঘটে তখন এদের দ্বারা সৃষ্ট যে আণবিক কক্ষক সেইটাকেও আমরা এরকম বক্স দ্বারাই চিহ্নিত করব। সেই বক্সে এবার অ্যান্টিবন্ডিংটাকেও আমরা এরকম বক্স দ্বারা চিহ্নিত করব ফর আওয়ার সিম্পলিসিটি। আর যদি সঠিকভাবে আঁকতে হয় তাহলে কিন্তু আমাদের ওই আগে যেটা আঁকলাম
মানে একটা গোল, তার দুটো নিউক্লিয়াস, উপরে প্লাস নিচে প্লাস, আর একটা তোমার ডাম্বেল, এদিকে ডাম্বেলের মুখের দিকগুলো ইলেকট্রন, অর্থাৎ যেখানে আমরা 1s এর কম্বিনেশনটা দেখিয়েছিলাম ওটা থেকে এটা সোজা। তুই হাইড্রোজেন দেখে অনেকে মনে হতে পারে স্যার ওটাই তো সোজা, তা কিন্তু নয়। আমাদের হাইড্রোজেন ছাড়া তো অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, নিয়ন সবার ক্ষেত্রেই এরকম আঁকতে হবে, তাহলে তখন এটা আঁকাটাই আমাদের সবথেকে সুবিধা হবে। এবার বলছে দেখো, পারমাণবিক কক্ষকে যা শক্তি ছিল বন্ডিং মলিকুলার অরবিটালের শক্তি তা থেকে কিছু পরিমাণ হ্রাস পেয়েছে। এই অর্থাৎ শক্তি যে পরিমাণ হ্রাস পেয়েছে সেই শক্তির হ্রাসটা হচ্ছে যে পারমাণবিক কক্ষক এবং আণবিক কক্ষকের শক্তি যে পার্থক্য, এটাই হচ্ছে তার শক্তি হ্রাস পাওয়া। অর্থাৎ বন্ডিং কক্ষকের শক্তি যে পরিমাণ হ্রাস পাবে, বন্ডিং মলিকুলার অরবিটালের শক্তি ঠিক একই পরিমাণ বৃদ্ধি পাবে। এবার আমরা আগেই দেখেছি বন্ডিং কক্ষক গঠিত হওয়া মানে তার স্থায়িত্ব বেশি হবে, আর তার ফলে বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে পারমাণবিক কক্ষক পর্যন্ত বিস্তৃত এই শক্তি অঞ্চলটাকে বলা হচ্ছে তোমার স্টেবিলাইজিং এনার্জি। আর অ্যান্টি বন্ডিং কক্ষকের শক্তি, পারমাণবিক কক্ষক থেকে শক্তির যে পার্থক্য সেইটাকে বলা হচ্ছে ডিস্টেবিলাইজিং এনার্জি। জাস্ট এটুকুই আমরা এখানে বুঝবো। আর লিনিয়ার কম্বিনেশন যেটা বলেছিলাম সেটা এখানে সংক্ষেপে দেখানো হয়েছে। আর এগুলো পারমাণবিক কক্ষক বলে এখানে অ্যাটমিক অরবিটাল, এখানেও অ্যাটমিক অরবিটাল, এটার আণবিক কক্ষক বলে মলিকুলার অরবিটাল নিচে এইভাবে দেখানো হয়েছে। এটা আমরা আবার আসবো পরের, যখন আমরা হাইড্রোজেনকে নিয়ে আলোচনা করবো তখন সেটা কিন্তু আমরা আবার পাবো। বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের মধ্যে যদি পার্থক্য আমাকে বলতে বলা হয় তাহলে সেটা হচ্ছে এইরকম। পারমাণবিক কক্ষকে তরঙ্গ অপেক্ষকের সমষ্টিগত রৈখিক সমন্বয়ের ফলে বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হয়, আর পারমাণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষকের পার্থক্যগত রৈখিক সমন্বয়ের ফলে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল গঠিত হয়। আর বন্ডিং মলিকুলার অরবিটালে নিউক্লিয়াস দুটির মাঝামাঝি স্থানে ইলেকট্রন ঘনত্ব অবস্থান করে, আর অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে নিউক্লিয়াস দুটির থেকে দূরবর্তী অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব অবস্থান করে। আর বন্ডিং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে তোমার কক্ষকের শক্তিমাত্রা পারমাণবিক কক্ষকের থেকে কম হয়, কিন্তু যেটা আমরা আগেই এখানে দেখাতে পেরেছিলাম, দেখো বন্ডিংয়ের ক্ষেত্রে পারমাণবিক কক্ষকের থেকে শক্তি কম, কিন্তু অ্যান্টি বন্ডিংয়ের ক্ষেত্রে এটা কমে গেছে, উপরে বেড়ে গেছে। বন্ডিংয়ের ক্ষেত্রে শক্তি কম হয়, অ্যান্টি বন্ডিংয়ের ক্ষেত্রে শক্তি বেশি হয়। বন্ডিং মলিকুলার অরবিটালগুলিকে তোমার কি বলে, বন্ডিং পারমাণবিক কক্ষকে ইলেকট্রন প্রবেশ করলে, বন্ডিং পারমাণবিক কক্ষকে ইলেকট্রন প্রবেশ করলে তার শক্তি বৃদ্ধি পায়, আর অ্যান্টি বন্ডিং কক্ষকে ইলেকট্রন প্রবেশ করলে তার শক্তি হ্রাস পায়। আমি আবার একবার সংক্ষেপে বলছি, বুঝে নেব। পারমাণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষকের সমষ্টিগত সরলরৈখিক সমন্বয়ের ফলে বন্ডিং আণবিক কক্ষক তৈরি হয়, আর পারমাণবিক কক্ষকের পার্থক্যগত সরলরৈখিক সমন্বয়ের ফলে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হয়। বন্ডিং কক্ষকে ইলেকট্রন প্রবেশ করলে, বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে স্থায়িত্ব বৃদ্ধি পায়, অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে স্থায়িত্ব হ্রাস পায়। বন্ডিং অরবিটালে পরমাণু দুটি নিউক্লিয়াসের মাঝামাঝি স্থানে ইলেকট্রন অবস্থান করে, আর অ্যান্টিবন্ডিংয়ের ক্ষেত্রে দূরবর্তী স্থানে অবস্থান করে। বন্ডিং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে শক্তি পারমাণবিক কক্ষকের শক্তি অপেক্ষা কম হয়, কিন্তু অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালের শক্তি বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের শক্তি অপেক্ষা বেশি হয়। এটা আমাকে লিখে তোমরা দেখাবে। সিগমা এবং পাই আণবিক কক্ষক, দুটো পারমাণবিক কক্ষকের আমরা যেমন সিগমা বন্ড পেয়েছিলাম, পাই বন্ড পেয়েছিলাম পরমাণুর জন্য, ঠিক এখানেও আমরা পাবো সিগমা এবং পাই মলিকুলার অরবিটাল। দুটো পারমাণবিক কক্ষকের হেড অন ওভারল্যাপিং বা অক্ষক বরাবর অভিলেপনের ফলে যে আণবিক কক্ষকরা তৈরি হয় তাকে বলা হচ্ছে সিগমা কক্ষক। এই সিগমা কক্ষকে তাহলে অ্যান্টি বন্ডিং আর বন্ডিং থাকবে, অ্যান্ড বন্ডিংটাকে তোমার লেখা হবে সিগমা, আর অ্যান্টি বন্ডিংটাকে লেখা হবে সিগমা স্টার। পাই মলিকুলার অরবিটাল কাকে বলে, দুটো পারমাণবিক কক্ষকে সাইডে ওভারল্যাপিং বা আন্তঃনিউক্লিয় অক্ষের সাপেক্ষে লম্বালম্বিভাবে অভিলেপনের ফলে যে আণবিক কক্ষক তৈরি হয় তাকে বলছে পাই এমও। তাহলে এক্ষেত্রেও বন্ডিং অ্যান্টি বন্ডিং থাকবে, বন্ডিংটাকে শুধু লেখা হবে পাই, আর অ্যান্টি বন্ডিংটাকে লেখা হবে পাই স্টার। সিগমা আর পাই বন্ধনের মধ্যে যদি আমাদের পার্থক্য করতে বলা হয়, ভেরি ভেরি ইজি। দুটো পারমাণবিক কক্ষকে আমি এক এক করে বলবো। প্রথম হচ্ছে দুটো পারমাণবিক কক্ষকে হেড অন ওভারল্যাপিংয়ের ফলে সিগমা আণবিক কক্ষক তৈরি হয়, আর দুটো পারমাণবিক কক্ষকের সাইডওয়ে ওভারল্যাপিংয়ের ফলে পাই আণবিক কক্ষক তৈরি হয়। সিগমা আণবিক কক্ষকের ক্ষেত্রে অভিলিপ্ত ক্ষেত্রের পরিমাণ বেশি, পাই আণবিক কক্ষকের ক্ষেত্রে অভিলিপ্ত ক্ষেত্রের পরিমাণ কম। সিগমা
আণবিক কক্ষকের স্থায়িত্ব বেশি বা বন্ধন শক্তি বেশি, পাই আণবিক কক্ষকের বন্ধন শক্তি কম। আর এই তো চারটে আমাদের হয়ে গেল, এই চারটে আমরা বলবো। এবার যেটা দেখেছে বিভিন্ন পারমাণবিক কক্ষকের অবিলোপনের ফলে যে আণবিক কক্ষক তৈরি হয় 1s এটা আমরা আগেই আলোচনা করে ফেলেছি। এবার বলছে পি মানে পি ওয়াই বা পি এক্স বা পি জেড এদের যদি লিনিয়ার কম্বিনেশন হয় তখন যে আণবিক কক্ষকগুলো তৈরি হবে তাদের প্রকৃতি কেমন হবে। এখানে আমরা এক এক করে দেখাচ্ছি। মানে মলিকুলার অরবিটাল থিওরিতে ধরে নেওয়া হয় যে জেড অক্ষটা হচ্ছে আন্তঃনিউক্লিয় অক্ষ, মানে ওই অভিমুখ বরাবর তাদের হেড অন ওভারল্যাপিং হয়। তাহলে বাকি ওয়াই এবং এক্স ওটা হয়ে যাবে পরস্পর প্যারালাল বা লম্বালম্বি থাকবে জেড অক্ষের সাথে। এবার 2pz আর 2pz দুটোর যখন অ্যাডিশান হচ্ছে তখন দেখো তাদের দ্বারা সৃষ্ট আণবিক কক্ষকের গঠনটা হচ্ছে এরকম। এবার অনেকে বলছে স্যার এটা কী করে হলো, এইটাই তো জটিল, যেই তাহলে এটা যদি গঠন এইভাবে হচ্ছে কেন সেটা জানতে গেলে আমাদের শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন সলিউশন করা অত্যন্ত জরুরি। ঠিক একইভাবে আরেকটা দেখো, যখন অ্যাডিশানের ক্ষেত্রে এরকম হচ্ছে, সাবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা প্লাস মাইনাস, এই সাইন প্লাস মাইনাস সাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই সিকোয়েন্সটা যেন ফলো করা হয়। আর এখানে দেখো মাইনাস মাইনাস এটা প্লাস। এবার অনেকে ভাবছে স্যার ভিতরটা মাইনাস দিয়ে দুদিকটা প্লাস দিলে কি হতো না, অবশ্যই হতো। শুধুমাত্র প্লাস মাইনাস চিহ্ন দেওয়ার অর্থই বলছে যে ইলেকট্রন ঘনত্ব একদিকে যা আছে যে প্রকৃতির, মাইনাস মানে তার উল্টো দিকে ইলেকট্রন ঘনত্ব সেই প্রকৃতির। এবার ঠিক একইভাবে তোমার 2py ক্ষেত্রে যেটা আমরা দেখি তার একদম সেম জিনিস হবে, সেই জন্য আমি এটা আর আঁকিনি। 2pz এর ক্ষেত্রে এটা হয়েছে। এবার 2py এবং 2px এর জন্য আমরা এটা দেখাবো, অর্থাৎ সাইড ওয়ে ওভারল্যাপিং হলে। তাহলে সাইড ওয়ে ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে দেখো দুটো ইলেকট্রন ক্লাউড উপর দিকে থেকে গেল আর এই পাই ইলেকট্রন ক্লাউড নিচের দিকে থেকে গেল, আর নিউক্লিয়াস দুটো দেখো এদের এই মাঝামাঝি স্থানে অবস্থান করছে। এটা হচ্ছে তোমার বন্ডিং, অর্থাৎ সাই বন্ডিং। ঠিক একইভাবে যখন সাবস্ট্রাকশান হচ্ছে তখন পাই স্টার অ্যান্টি বন্ডিং হবে। তাই এদের একটা যে নোডাল প্লেন আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, এইভাবে আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে এটা যদি তোমার পি এক্স থাকে তাহলে পি ওয়াইটাও কিন্তু একইভাবে আমরা ওইটা দেখাতে পারবো। তোমরা আপাতত এইটা এখন দেখতে থাকো, পরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে পারমাণবিক কক্ষক অর্থাৎ জেড অক্ষকে আন্তঃনিউক্লিয় অক্ষ ধরে দেখাও বা ব্যাখ্যা করো। আন্তঃনিউক্লিয় অক্ষকে জেড অক্ষকে আন্তঃনিউক্লিয় অক্ষ ধরে দেখাও যে পারমাণবিক কক্ষকের অর্থাৎ 2px এবং 2py কক্ষক 2s কক্ষকের সাথে কখনো মিলিত হয়ে আণবিক কক্ষক গঠন করতে পারে না। আমরা জানি কি দেখলাম, তাহলে আণবিক কক্ষক গঠন করতে গেলে যে তিনটে শর্ত প্রথমে মেনে চলতে হবে সেই শর্তগুলো আমি এখানে একটুখানি বলি। সেটা হচ্ছে পারমাণবিক কক্ষকে যে তিনটে শর্ত মেনে চলতে হবে সেইগুলো একটুখানি আমি বলি আগে। এখানে দেখো, পারমাণবিক কক্ষকগুলোকে সমশক্তি সম্পন্ন হতে হবে, সমশক্তি সম্পন্ন হতে হবে। নাম্বার ওয়ান, তাদের মধ্যে অভিলেপনের ফলে যে অভিলিপ্ত অঞ্চলটা হচ্ছে সেই অভিলিপ্ত অঞ্চলের পরিমাণটা বেশি হতে হবে। 2 নম্বর, সংযোজী পরমাণু দ্বয়ের যে পারমাণবিক কক্ষকগুলি মিলিত হবে আন্তঃনিউক্লিয় অক্ষ সাপেক্ষে প্রতিসম হওয়া দরকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2px 2py এর সাথে 2s এর তোমার কি বলছে কখন প্রতিসম হবে কখন অপ্রতিসম হবে সেটা এখানে দেখাবার চেষ্টা করা হয়েছে। এরা নাম্বার ওয়ান সমশক্তি সম্পন্ন নয়, বা সমশক্তি সম্পন্ন না হলেও এরা প্রায় কাছাকাছি সমশক্তি সম্পন্ন। এবার প্রতিসম নয় আন্তঃনিউক্লিয় অক্ষ সাপেক্ষে, সেই জন্য এরা কখনো সমযোজী বন্ধন বা পারমাণবিক কক্ষকের সংমিশ্রণ আণবিক কক্ষ গঠন করতে পারে না। কীরকম, আমরা আগেই ধরে নিয়েছি যে আণবিক কক্ষক গঠনের ক্ষেত্রে জেডটা হচ্ছে তার আন্তঃনিউক্লিয় অক্ষ। এবার তাহলে 2pz এর সাথে এস এর যখন কম্বিনেশন হচ্ছে দেখো এস এর প্লাস এখানেও প্লাস এর প্লাস এর প্লাস, তাহলে প্লাস প্লাস অভিলেপন প্লাস প্লাস অভিলেপন, তাহলে উপর নিচে প্লাস প্লাস নিচেও প্লাস প্লাস, তাহলে এটাকে বলছে প্রতিসম কম্বিনেশন। কিন্তু তাহলে জেডটা যদি আন্তঃনিউক্লিয় অক্ষ বরাবর হয় তাহলে এক্স বা ওয়াই তাহলে এর সাথে লম্বালম্বিভাবে অবস্থান করবে। এটা যদি এই বরাবর হয়ে থাকে তাহলে এটা এইভাবে থাকবে। তাহলে এইভাবে থাকলে দেখো উপরটা হচ্ছে প্লাস প্লাস আর নিচেটা হচ্ছে প্লাস 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 মাইনাস। তাহলে এইভাবে যদি আমরা উপরটা যদি হয় প্লাস প্লাস আর নিচেটা হচ্ছে প্লাস মাইনাস, তাহলে এইরূপ কম্বিনেশনের ফলে
দেখা যাচ্ছে যে প্রতিসম হচ্ছে না, অপ্রতিসম, অর্থাৎ দুটো পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে যখন আণবিক কক্ষক গঠিত হয়, সেই আণবিক কক্ষক গঠনকালে তাদের অভিলেপনটা যেন অক্ষ সাপেক্ষে প্রতিসম হয়, তবেই সেটা কম্বিনেশন সম্ভব। অর্থাৎ প্রথম দুটো শর্ত যদি জোর করে মেনে নেওয়াও যায়, 3 নম্বর শর্ত যেটা মেন শর্ত প্রতিসম হওয়া দরকার, প্রতিসম হচ্ছে না, সেই জন্য এটাকে আমরা বলবো যে এরা কখনো আণবিক কক্ষক গঠন করতে পারবে না। এই বলে আমাদের এটা শেষ হবে, পরে আমরা আলোচনা করব বাকিটা।